12 সাল পর্যন্ত আমি আমার ওই যে যেটা আছে সংবাদ সম্মেলনের যে লেখাটা আছে সেটা বলছি। 2006 সাল থেকে 2012 সাল পর্যন্ত মোয়াজ্জেম সাহেবের নেতৃত্বে একটা বোর্ড অফ ডাইরেক্টরস ছিল। আমি এখানে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে 2006 থেকে 2012 যদি কোনো 1 টাকার দুর্নীতি কেউ প্রমাণ করতে পারে তাহলে আমাকে যে কোনো ধরনের শাস্তি দিলে মেনে নেব। 2006 থেকে 12 যেটা হয়েছে সবচেয়ে স্বর্ণযুগ গেছে 2006 থেকে 12। 2006 থেকে 12তে খুলনা একটা জায়গা কিনেছি আমরা, বরিশালে একটা জায়গা, বগুড়াতে একটা জায়গা কিনেছি এবং স্বচ্ছতার সাথে কোনো ব্যক্তির কাছ থেকেও জমি কিনিনি আমরা কিনেছি প্রতিষ্ঠানের কাছ থেকে, সিটি কর্পোরেশনের কাছ থেকে, এর কাছ থেকে। সুতরাং এখানে যে ফাইন্যান্সিয়াল ইরেগুলারিটিস কোনো সুযোগ নেই। ডক্টরস টাওয়ারে 2টা ফ্লোর কেনা হয়েছে, 3টা ফ্লোর কেনা হয়েছে, এইটা 2006 থেকে 12 হয়েছে এবং আরো 3টা ফ্লোর আমরা সিটি সেন্টারে কেনার জন্য প্রস্তুতি নিয়েছিলাম। সেই সময় 2008-এ যখন এসে একটা হলো ওরিয়ন গ্রুপের ইনভলভমেন্ট ছিল সিটি সেন্টারে, তখন আমাদের বোর্ড অফ ডাইরেক্টর চিন্তা করেন এখন যদি এখানে ইনভেস্ট করি, যদি আবার কোনো কিছু হয় তো আমরা আটকে যাবো, যার জন্য ওখান থেকে আমরা পিছিয়ে চলে আসি। একটা সম্পূর্ণ প্রশ্ন, এই আপনি যে 2টা টাওয়ারের কথা বললেন বগুড়া এবং খুলনাতে, আপনি কি জানেন যে এক নবীনের এই রিপোর্টে এখানেই বলা হচ্ছে এই দুটো টাওয়ার করে 1100 কোটি টাকার দুর্নীতি করা হচ্ছে, অপরচুনিটি লস্ট হিসেবে তারা দেখিয়েছে। যে দুটো টাওয়ারের কথা বলছেন আপনি, এক নবীনের রিপোর্টের মধ্যে কিন্তু আছে যে এই দুটো টাওয়ার করে ডেল্টা লাইফের অপরচুনিটি কস্ট, মানে এটা ভাড়া দিলে যে ক্ষতিটা হতো। ওকে ফাইন, এই সময়টা ভাড়া এটা দায়িত্বে কে ছিল তখন? অপরচুনিটি লসটা করেছে মঞ্জুর একটা আইডিয়া। না ঠিক আছে, আমি আপনার প্রশ্নের উত্তরে দিচ্ছি। ওনারা জমি কিনেছেন, ফ্ল্যাট বাড়ি করেছেন, করার পর ওনারা দায়িত্ব নেই, দায়িত্বে যিনি আসছেন তিনি যদি ভাড়া না দেন, এটা দায়িত্ব কি আপনি যারা করছেন তাদের উপরে দিবেন? যদি মনে করেন দিবেন, দিতে পারেন। আচ্ছা, আমি ওনার সাথে একমত হয়ে বলছি যে আমার বাড়ি খুলনা, ওইখানেই আমি এই প্রশ্নটা করতে চাইছিলাম। আমি সাংবাদিক এক সংগ্রামের এবং এখন বৈশাখ ভাই, আমি চাই বলতে চাচ্ছি যে 12 সালের আগে তো ওই বিল্ডিং হয়তো জায়গা কেনা হয়েছে, এতদিন পর্যন্ত আপনি তো 12 সালের আগেই ছিলেন। 12 সাল পর্যন্ত ছিলাম। হ্যাঁ, তাহলে 12 সালের আগে ওই জমিটা কেনা হয়েছে, কেডিএর থেকে নিয়েছেন। জি। হ্যাঁ, তারপর ওখানে তখনও বলা হয়েছে যে ওটা দুর্নীতি। দ্বিতীয় কথা, বিল্ডিং করেছেন আজ থেকে অনেক দিন, 22 তলা করে সেখানে দুর্নীতি হয়েছে এবং এখন পর্যন্ত দুর্নীতি। এই যে আজ পর্যন্ত ওই বিল্ডিংটা তো আপনাদের সবার লাগার কথা না একটা যে শাখার জন্য, কেন এতদিন ভাড়া দেয়নি? আচ্ছা শুনেন, মানুষ জায়গা কিনে কেন? ফার্স্ট হচ্ছে ইনভেস্টমেন্টের জন্য, কারণ জায়গাটা হচ্ছে আপনার এপ্রিসিয়েশন হয়। বাকি যাই জিনিস কিনে না কেন আমরা ডেপ্রিসিয়েশন হয়। আপনি গাড়ি কিনবেন 5 বছরের গাড়ি ভ্যালু কমে যাবে। যাই কিনেন, জায়গার দাম কিন্তু যতদিন কিয়ামত হবে, কিয়ামত পর্যন্ত জমির দাম বাড়বে। ইন্স্যুরেন্স কোম্পানি গুলোর ইনভেস্টমেন্টের জায়গা কোথায়? লিমিটেড জায়গা আছে, এখানে কত পার্সেন্ট করতে পারবো? এই কিন্তু লাভ নাই, কারণ মানুষকে টাকা দিতে পারেন না, যে সব ইন্স্যুরেন্স দেখে। আচ্ছা, আপনার একটা জিনিস কখন দিতে পারছি না। ওই বিল্ডিংটা যদি ভাড়া দিতেন এই 20 বছর, কত টাকা ভাড়া? হ্যাঁ, আমি তো সেই কথাটা ভাইয়ের উত্তরটা সেটাই বললাম যে এখন 12 সাল পর্যন্ত বিল্ডিং করে দিয়ে আসি। 12 সালের পর আমি নাই, আপনি দায়িত্ব নিছেন, ভাড়া দেন নাই, এটার দায়িত্ব কি আপনি আমাকে দিবেন? এমন একটা জায়গায় যদি বিল্ডিং করে যে বিল্ডিংটা ওটা ভাড়া হবে না, সেটা আপনি কি বলবেন? শুনেন, একটা জিনিস বলি, প্রত্যেকটা জিনিস কি আপনার পারফেক্ট হয় কিনা? ও, তার মানে হচ্ছে যে আপনি দুইটা যে কাজটা করছেন, আপনার সবসময় যে বড় দুটা বিল্ডিং করলেন, সেই দুটা বিল্ডিং এ যদি আপনার অপরচুনিটি ঠিক না থাকে, আপনার যদি আগে এজাম না থাকে, আপনি বগুড়া যে বিল্ডিংটা করেছেন ওইটা কি আপনি মনে করেন ভাড়া হবে? অবশ্যই ভাড়া হবে। আচ্ছা, ভাড়া কেন হচ্ছে না তাহলে? নিচে কেন হচ্ছে না? এখন কেন হচ্ছে না সেটা তো আমি দিতে পারবো না। আচ্ছা, আপনি এটা নিশ্চয়ই তো দিতে পারবেন যে আপনার যে সময়টা ছিলেন ওই সময় আপনি কত বছর কোম্পানি ডিভিডেন্ড দিতে পারেন? ডিভিডেন্ড দেন নাই কেন? ডিভিডেন্ড কেন দেন নাই আপনি জানেন? কেন দেন না, এই জিনিসটা আমি আপনাকে প্রশ্ন করছি না। আপনি বলেন। কোর্টের একটা নির্দেশনা ছিল যতদিন পর্যন্ত এই একটা ইস্যু রিজলভ না হয় ততদিন পর্যন্ত এজিএম হতে পারো না, বোর্ড অফ ইন্ডিয়া ডিক্লেয়ার করতে পারবে। এবং তারপরে হচ্ছে যে 7 বছরে করে যে 63,000 কোটি যে টাকার যে ভ্যালু বললেন, 7 বছরের ডিভিডেন্ড বা 8 বছরের ডিভিডেন্ড একসাথে আসবে, কোর্টের কারণে এটা হয়েছিল, তাই তো? কোর্ট নিশ্চয়ই এটা কোনো একটা কারণ ছিল। আমি আপনাকে একটা জিনিস, আপনি যে সংখ্যাটা যে 3687, আপনি তো এমডি ছিলেন, ওনারা বাকিরা বলতে পারবে না। মঞ্জুর সাহেবের সাথে আমার সাথে কথা হয়েছিল, উনি আপনি চিনেন বোধহয় আমাকে, আমি সমকালের রিপোর্টার। তো
তো আপনি 3,687 কোটি টাকা যে ভাইয়াটা প্রশ্ন তুললেন, এর মধ্যে 2500 কোটি টাকা কি সেটা আপনি জানেন? আপনি জানেন? আমি জানি না, মঞ্জুর সাহেব জানেন বোধহয়, কারণ আপনি ডকুমেন্টসগুলো দিয়েছিলেন। আপনি এবং ডকুমেন্টসগুলো সহ আপনি যখন চলে যাচ্ছিলেন, অনেকগুলো ডকুমেন্টস আপনি হচ্ছে যে নিয়ে গাড়িতে নিয়ে যাচ্ছিলেন, আপনাকে ধরা হচ্ছিল। আপনাকে গাড়ি সহ ধরা হয়েছিল কোম্পানির অফিসে। আপনি মঞ্জুর সাহেব ডিএমডি, আপনি ডিএমডি, আপনি তো বলেছেন আপনাকে চাকরিচ্যুত করা হচ্ছে। আপনি কি সার্ভিস বেনিফিট নিয়েছেন? না, কোনো সার্ভিস বেনিফিট না। না। 20 লাখ টাকা আপনি সার্ভিস বেনিফিট এটা নেন না? সার্ভিস বেনিফিট না, ওটা কি? ওটা আমার জমা টাকাটা, আপনার জমা টাকা? আমার অংশ 10% আমার অংশ জমা দিয়েছি। আপনি সেই টাকাটা নিয়েছেন? এইটা শুধু ওই টাকা আপনি নিয়ে গেছেন, মানে আপনি কোনো টাকা পান না এরকম তো না? না। আপনি 20 লাখ টাকা নিয়েছেন, 20 লাখ টাকা নিয়েছেন চাকরি, আপনি চাকরি ইস্তিফা দিয়েছিলেন। জি। আচ্ছা, আপনাদের এখানে আরো যেজন আছে, আপনি কি চাকরি ইস্তিফা দিয়েছিলেন? জি, আমি চাকরি ইস্তিফা দিই, আপনার চাকরিতে চ্যুত করা হয়নি। না, আচ্ছা, আপনি কোনো সার্ভিস বেনিফিট পেয়েছিলেন? জি, সার্ভিস বেনিফিট পেয়েছিলেন? না, আমাকে কিছু দেওয়া হয়নি। কেন দেওয়া হয়নি? এটার কোনো কারণ রিজনও জানানো হয়নি। রিজন জানানো ছাড়া আপনি মামলা করেছেন এটা নিয়ে? না, এটা নিয়ে আমি আর সামনে থেকেও করিনি। আপনি আপিল করার সুযোগ ছিল, আপনি আপিল করেছেন, কাউকে অভিযোগ করেছেন? আচ্ছা ভাই, না করেন নাই। শুনেন, আমি আরেকটা জিনিস রাখেন, আমি বলি, মামলা যে করতে- বিষয়টা জি। হচ্ছে যে আমার আমি একটু অল্পদিন ছিলাম। জি। তো সেই কারণে আমিও ওই যে ঝামেলায় যে যাবো, এটার জন্য আমিও আসলে ছিলেন। আচ্ছা, আমি আপনাকে বলি, মঞ্জুর সাহেব, আপনি তো এটা জিনিসটা জানেন, ওই যে 3,600 কোটি টাকার মধ্যে 2500 কোটি টাকা হচ্ছে যে আপনার যে আপনার হচ্ছে যে কি বলে, যে বীমা দাবি দেওয়ার যে নির্দিষ্ট সময়ের মধ্যে দিতে হয়, প্রত্যেক বছর যদি না দেয় তার জন্য একটা প্রভিশনাল আইন হচ্ছে যে ওটা রাখতে হবে। তো প্রত্যেক বছর হচ্ছে যে ধরেন এক বছর 500 কোটি টাকা, মানে 100 কোটি টাকা ছিল, তারপরে বছর ধরেন 3 মাসে শেষ 3 মাসের টাকা প্রভিশন রেখে হচ্ছে যে আপনার আপনার প্রফিট হিসাব করতে হয়। তো ওনাদের একনাবিনের রিপোর্ট বা আদার্স যে রিপোর্টগুলোতে এসেছিল সেটা 300 কোটি টাকা সে করে নাই বা 100 কোটি টাকা করে নাই, পরের বছর ধরেন আরও 100 কোটি টাকা, কিন্তু ওইটা কিন্তু 3 মাস পরে সেটেল না হলে পরের বছর যাচ্ছে। তো এইটা যোগ করে আপনি কি বলবেন ওই যে 3,000, 2,500, 2,500 কোটি টাকা এটা সেটেল হয় নাই? এই হিসাবটা তো আপনি বুঝবেন। আপনি এটা যোগ করে প্রত্যেক বছর যদি হয়, মনে করেন 12 সালে ছিল হচ্ছে 100 কোটি টাকা, পরের বছর ধরেন আরো 100 কোটি টাকা, পরের বছর আরো 100 কোটি টাকা, এইটার 3 বছর আপনি শেষে কি বলবেন 300 কোটি টাকা তার হচ্ছে যে সে নিয়ে গেছে? না, ওটা বলবেন না। তাহলে ওটা তো ওটা যোগ করা হয়েছে 2500 কোটি টাকা ওখানে। তারপরে হচ্ছে ট্যাক্স, আমি শেষ করি, আমি আপনাকে বলি, 600 কোটি টাকা হচ্ছে আপনার হচ্ছে যে ট্যাক্স যেটা দাবি আছে, তো এটা তো এনবিআর ট্যাক্স দাবি তো আপনার গ্রামীণ ফোনেও আছে, রবিতে আছে, বাংলা লিঙ্কে আছে। এইটাকে আপনি 3,600 কোটি টাকা কেন বলছেন? আমি একটা জিনিস বলি, অ্যাকচুয়ালি এই রিপোর্টের বিষয়ে আমি এরকম স্পেসিফিক বলতে পারছি না। আপনি না বললে আপনি এটা কেন লিখেছেন? আমি বলি, শুনুন, আমি এটার বিষয়ে যেহেতু আমি এটা জানি না, ওইটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি বা উত্তর দিতে পারবো না। কিন্তু যেটা হচ্ছে যে যেটা পত্র পত্রিকায় এসছে, যেটা বিভিন্ন মাধ্যমে এসেছে, সেটাকে শুধু রেফারেন্স হিসেবে দিয়েছে, অন্য কিছু না। মানে আপনি এটা নিজেও জানেন না আসলে এটা ভিতরে কি আছে? আমি এটা জানি না। জানেন না? আচ্ছা, আমি এটা জানি। আপনি যেটা আমি এটা বললেন, জি। আমি বলি, আপনি বললেন যে আমার এই বছর 100 কোটি টাকা আমি ক্লেম পেমেন্ট করি নাই, পরের বছর হয়তো আরো 100 কোটি টাকা পেমেন্ট করে দিই। কিন্তু এটা সেটেল তো হয়ে যাচ্ছে, পরের 3 মাসও হয় না, কিন্তু পরের এটা তো মাসে আপনার, এটা তো অ্যাকাউন্টসে এটা রিফ্লেকশন থাকবে, জি যেটা পেয়েবল, অ্যাকাউন্টস পেয়েবল, জি। সেটা তো তসরুপের কিছু নেই এখানে। তবে ওটা তো বলা হচ্ছে তসরুপ বলে। এটা তো পকেটে করে নিয়ে যাওয়ার সুযোগ নেই। এখানে তো বলা হচ্ছে যদি আপনার পয়েন্টটা ঠিক থাকে, জি। যদি আপনি এই পয়েন্টটা ঠিক থাকেন, আপনি যদি কনফার্ম হন যে না, এই টাকাটা এখানে থাকা আমি বেশি, দেখেছি, আমি তো ইডার চেয়ারম্যানের সাথে আপনাদের ওই যে মজুর সাহেবের সাথে কিন্তু কথা হচ্ছে, আমার সাথে রেকর্ড এটা রিপোর্টে আসার কথাই না। তাহলে তো আসছে ওইখানে না, I don't think so. ওই রিপোর্টটা আছে, I don't think so. ওনাকে রিপোর্টটা দেন, এটা রিপোর্টটা দেন আপনি। এটা প্রিমিয়াম, এটা কি ক্লেমস প্রভিশন খাতে থাকবে। এটা যতদিন পর্যন্ত ক্লেম পেমেন্ট না হবে ততদিন পর্যন্ত এটা প্রভিশন হিসেবে যাবে। Right. এবং কি হবে, 12 প্রভিশন ছিল 100 কোটি টাকা, 12-13 তে ওই 100 কোটি টাকার মধ্যে 30 কোটি টাকা আবার পেমেন্ট হয়েছে, Right, হয়ে গেছে। নতুন আবার যোগ হবে, এবং এটা অ্যাকাউন্টসে রিফ্লেকশন থাকবে। Right. এইটা কোনো তসরুপের মধ্যে পড়ার সুযোগই নেই। রাইট। আর একটা জিনিস হচ্ছে যে আপনারা যেটা বলছেন যে আওয়ামী লীগ সরকারের সময়ে এটা হচ্ছে যে এরা সুবিধাটা নিয়েছে, আমি তো দেখছি যে আওয়ামী লীগ সরকারের সময় এরা যে কী ধরনের বিপদে পড়েছে। যে আপনারা যেটা বললেন কি বলে শিবলি রুবাইদুল ইসলাম এসএ চেয়ারম্যান, উনি হচ্ছে যে রৌফ সাহেব সহ মিটিং করেছে তার অফিসে বসে, যখন তিনি সচিব ছিলেন, এই যে গভর্নর, সাবেক গভর্নর যিনি সচিব, ওনারা সহ এসে যে কোম্পানিটাকে দখল করার জন্য হিরো এবং হচ্ছে যে আপনার জাবেদ ভূমিমন্ত্রী, তাকে দিয়ে, মানে আবুল খায়ের হিরো হচ্ছে যে শেয়ার মার্কেটের কারসাজি যে চক্র,
তিনি তার মাধ্যমে নিজে ইডরার চেয়ারম্যান মোশাররফ শেয়ার কিনেছেন। তারপর হচ্ছে যে রূপ সাহেব সহ হচ্ছে যে একটা চক্র এই মিলে এই কোম্পানিটাকে দখল করার চেষ্টা করেছে। এইটা তো আওয়ামী লীগ সরকারের সময়। তাহলে আপনি আওয়ামী লীগ সরকারকে যারা এবং তাদেরকে ফাইট করে কোর্টের মাধ্যমে মামলা করে তাদেরকে আসতে হচ্ছে। এই বোর্ড গঠন হয়েছে কোর্টের সুপ্রিম কোর্টের আপিলের ডিভিশনের হচ্ছে ওয়ার্ডারে। আপনার তা কেমন বলতেছেন এটা তারা ডিভিশনের অর্ডারে না, আপনার ব্যাখ্যাটা ভুল। এটা হচ্ছে বিমা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বা বিমা উন্নয়ন কর্তৃপক্ষকে যখন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক বিভাগের পরামর্শে যখন সিদ্ধান্ত নিয়েছে যে মামলা মোকদ্দমার পরিবর্তে দুই পক্ষের সমঝোতায় একটা অন্তর্বর্তীকালীন বোর্ড হবে, এটা আদালতে পেশ করছে। আদালত বলছে আপনারা যদি বাদী বিবাদী মিলে যান, আমাদের আদালতের কোনো বক্তব্য নেই। রাইট, এটা তো কোর্ট, তাহলে কোর্ট যেটা এই যে দিছে এটা কোর্ট অর্ডার, কোর্ট অর্ডার এটা। হ্যাঁ, কোর্টের অর্ডারে বিমা নিয়ন্ত্রক সংস্থার এটা জি। আইন অনুযায়ী পরিচালিত হবে। আইন অনুযায়ী পরিচালিত হয় নাই। যেমন আপনার যারা কোম্পানি গঠন করেছে তাদের নাম মেমোরেন্ডাম এবং আর্টিকেলসে আছে। 20 জনে এই কোম্পানি গঠন করতে 86 সালে, তার ভিতরে অন্যতম আমাদের সদ্য এসআর মালিক স্যার এখানে আছেন। এই যে বিমা আইন 2010 অনুযায়ী 76 ধারায় পরিষ্কার বলা আছে যে যারা কোম্পানি গঠন করছে তাদের মধ্য থেকে সর্বোচ্চ 12 জন, যারা পরবর্তীতে শেয়ার কিনেছে তাদের মধ্য থেকে সর্বোচ্চ 6 জন, এবং নিরপেক্ষ যাদের শেয়ার নাই বিশেষজ্ঞ লোক তাদের মধ্য থেকে 2 জন পরিচালক হতে পারবে। এখন এই যে আদালতে উপস্থাপন করিয়া এবং বিমা উন্নয়ন কর্তৃপক্ষ এবং অন্যান্য শেয়ার হোল্ডারদের সাথে আপোষ সভায় যে অন্তর্বর্তীকালীন বোর্ড হয়েছে, সেই বোর্ড আইন লঙ্ঘন করে যারা উদ্যোক্তা শেয়ার হোল্ডার না এবং উদ্যোক্তা শেয়ার হোল্ডার যার পরিচালক পদে আবেদন করার যোগ্যতা নাই, আবেদন করার জন্য কোয়ালিফাইড না, তাদের আবেদন গ্রহণ করছে এবং তাদেরকে বৈধ করিয়া আপনার নির্বাচিত দেখাই দিচ্ছে। এবং সেই আপনি যে তথ্যটা বলতেছেন সেই তথ্যটা ঠিক না, কারণ এটা হচ্ছে যে 2022 সালের 20 জুন আপিলেট ডিভিশনের অর্ডার। আমি পড়ে শোনাচ্ছি। আপনাকে আমি বলি, আমার বক্তব্যটা শেষ হয় নাই। গত বছর